ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ঠিক গত দিনের মতো আজকেও তোমাদের জন্য একটা নতুন সেট নিয়ে আবার পৌঁছে গেছি। আজকের 3 নম্বর সেটে আমরা পুরো একটা প্রশ্নের বা মাধ্যমিকে তোমাদের যে লাইফ সায়েন্সের প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমরা সমাধান করার চেষ্টা করব এবং সেখানে সমস্ত এমসিকিউ এসিকিউগুলোকে আমরা আজকে আলোচনা করব। সেই জন্য জানিয়ে রাখি যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখবে, উত্তরগুলোকে নিজে নিজে ভেবে ফেলবে, তারপরে মিলিয়ে নেবে। এইভাবে প্র্যাকটিস যেমনভাবে চালিয়ে যাচ্ছ, আগামী 1.5 মাস যদি এই প্র্যাকটিসটা আমরা চালিয়ে যেতে পারি বা আমার সঙ্গে সঙ্গে তোমরা চালিয়ে যেতে পারো, এমসিকিউ এসএকিউ থেকে পুরো 100% মার্কস তোমাদের কেউ আটকাতে পারবে না। চলো শুরু করে দিই। আজকে 3 নম্বর সেটে তোমাদের জন্য যে প্রশ্নগুলো থাকছে সেগুলো কি ধরনের প্রশ্ন, তোমরা সেগুলো পারছো কিনা একবার দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, সেটা রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো। সূর্যমুখী ফুল সূর্যোদয়ের সময় খোলে, সূর্যাস্তের সময় মুদে যায়। তাহলে সানলাইট এখানে প্রভাব বিস্তার করছে বা উদ্দীপকের কাজ করছে, তাহলে কোনো মতেই এটা কেমোন্যাস্টিক হতে পারে না। সূর্য শিশির পতঙ্গ উদ্ভিদের আকর্ষের বেঁকে যাওয়া, সূর্য শিশিরের যে আকর্ষগুলো বেঁকে যাওয়াটা ফটোনেস্টিক। ফটোনেস্টিক তো হতেই পারে না, কারণ সূর্য শিশির হচ্ছে কেমোনেস্টিক চলন, হয় তোমরা জানো। প্রোটিন এখানে উদ্দীপকের কাজ করে। আলোর উৎসের দিকে ভলভক্স কলোনির সন্তরণ, এটা বলছে ফটোট্রপিজম। আলোর উৎসের দিকে ভলভক্স কলোনি, এইটাও ভুল। ফটোট্রপিজম নয়, ট্রপিক চলন নয়, ওটা ট্যাকটিক চলন হয়। ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদের পার্শ্বীয় পত্রকদ্বয় নৃত্য, অর্থাৎ তিনটি পাতা থাকে তোমরা জানো, দুদিকে দুটো পার্শ্বীয় পত্রক থাকে। এই দুটি পত্রক উপর নিচ করে বা আপ ডাউন করে, সেইটাকে বলছে সিসমোনেস্টিক চলন, এবং এইটা হচ্ছে সঠিক অ্যান্সার ঘ। এরপরে দেখো বলছে 2 নম্বর, প্রাণী হরমোনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয় তা শনাক্ত করো। প্রাণী হরমোন অ্যাসিড ধর্মী, পলিপেপটাইড, গ্লাইকোপ্রোটিন, স্টেরয়েড ধর্মী। ঠিকই আছে, অসুবিধা নেই, কারণ আমাকে বলেছে সঠিক নয়, সেই অপশানটাকে খুঁজে বার করতে হবে। প্রাণী হরমোন সাধারণত রক্ত দেহের তরলের মধ্যে প্রবাহিত হয়, একেবারে পারফেক্ট। তারপরে বলছে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি দেখা যায়, এটাও সঠিক। প্রাণী হরমোন বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, এইটা সঠিক নয়, কারণ এটা তোমরা জানো এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তার মানে এখানে ঘ অ্যান্সার, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে, কারণ আমাকে বলেছে কোন তথ্যটি সঠিক নয়। তারপরে দেখো 3 নম্বর, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক, অর্থাৎ কম্বিনেশন কোন সঠিক কম্বিনেশন তোমাকে বার করতে হবে। আগে দেখে নি তিনটের সঙ্গে তিনটে, অর্থাৎ এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভটা কিভাবে রয়েছে। হাতির দলের শস্য খেতে হামলা, এটা খাদ্য খোঁজা হবে, তার মানে প্রথমটাতে হবে 3। 2 নম্বর বলছে শীতকালে সাইবেরিয়ার পাখিদের অধিকতর শীতল স্থান থেকে কম শীতল স্থানে পরিযান, এটা নতুন বা অনুকূল বাসস্থান পরিবেশের সন্ধান, তার মানে এটা 1 নম্বর হবে। আর ইলিশ মাছের সমুদ্রের লবণাক্ত জল থেকে নদীর মিষ্টি জলে সাঁতরে আসা, এইটা হচ্ছে প্রজননিক কাজের জন্য জীবের একত্রিত হওয়া, এইটা হচ্ছে 2 নম্বর। তার মানে 3, 1, 2 কত নম্বর রয়েছে, গয়ে রয়েছে দেখো 3, 1 এবং 2। তার মানে এখানে গ অপশনটা হচ্ছে সঠিক অপশন বা অ্যান্সার। কোষচক্রে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে, তার নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। হিস্টোন প্রোটিনের সংশ্লেষ এবং ডিএনএ এর প্রতিলিপিকরণ, এটা তো তোমরা জানো এস দশাতে ঘটে। মাইটোটিক স্পিন্ডিলের বা বেম যন্ত্রের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ, এটা তোমরা জানো G2 দশাতে ঘটে।
তার মানে এখানে প্রথমটা হচ্ছে এস, এই যে একটা প্রথম খ নম্বরে একটাতেই রয়েছে এস, দেখো এস আর G2, তার মানে এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে 5, ফার্নের যৌনক্রমের ক্ষেত্রে নিম্নলিখিত কোন সঠিক বৈশিষ্ট্য তা স্থির করো। রেণুধর যৌন, লিঙ্গধর যৌন অযৌন, রেণুধর উদ্ভিদে হ্যাপ্লয়েড, লিঙ্গধর উদ্ভিদে ডিপ্লয়েড, পরিণত উদ্ভিদে ও লিঙ্গধর যৌন প্রোথ্যালাস রেণুধর যৌনকে সূচিত করে, এটাও ক্রস করে দাও, অসুবিধা নেই। রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে, এইটা সঠিক, এইটাই হচ্ছে এখানে অ্যান্সার ঘ। এরপর দেখো 6, মানব বিকাশের নিম্নলিখিত কোন দশায় বালক ও বালিকাদের বৃদ্ধির পার্থক্য নজর করা যায় বা শনাক্ত করা যায় বা প্রমিনেন্ট ভাবে আমরা বুঝতে পারি। এটা ডেফিনেটলি বয়ঃসন্ধি দশা হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে দেখো 1-7, মটর গাছের নিম্নলিখিত কোন চরিত্রটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি। আবার নয়, নগর্তক বা নেগেটিভ সেন্সে কতগুলো প্রশ্ন তোমাদের থাকে একবার ভাবো। আর এই জায়গাটাতে তোমরা ভুলভাল করবে না, প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, যে এক্সট্রা 15 মিনিট সময় থাকে বার পড়বে কিন্তু। বীজের রং, এটা হয়েছিল বা নিয়েছিলেন বীজের আকার, ফলের দৈর্ঘ্য, এইটা নেননি, ফুলের অবস্থা, তার মানে ফলের দৈর্ঘ্য, এইটা হবে সঠিক অ্যান্সার। এরপরে বলছে মানুষের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত নিম্নলিখিত তথ্যটি কোন তথ্যটি সঠিক। 1-8, ডিম্বাণুর জিনগত বৈশিষ্ট্য সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। ডিম্বাণুর কখনো লিঙ্গ নির্ধারণ করে না, তোমরা প্রত্যেকে জানো, তাহলে এটা হলো না। স্ত্রী লোকেরা 2 ধরনের ডিম্বাণু উৎপন্ন করে, পুরুষরা কেবলমাত্র 1 ধরনের শুক্রাণু উৎপন্ন করে, এটাও ভুল, কারণ পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়াই আছে জানো, আর স্ত্রী লোকের ক্ষেত্রে এক্স আর এক্স, তার মানে এটা 1 ধরনের হবে, স্ত্রী লোকের ক্ষেত্রে এটার ক্ষেত্রে 2 ধরনের হবে, এখানে পুরো উল্টো হয়ে গেছে। প্রত্যেক গর্ভাবস্থায় কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটাও ঠিক নয়। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে 22 জোড়া একই প্রকৃতির, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে, সেই জন্য ওইটা আলাদা হয়। কন্যা পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, স্ত্রীদের ক্ষেত্রে সেটা এক্স এক্স, তাহলে 22 জোড়া তো একই, সেই জন্য এইটা হবে সঠিক অ্যান্সার ঘর দাগে। এরপরে 1.9, একজন কন্যা সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কোন কোন 4টা যে অপশন রয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করে যায়। মাতা হিমোফিলিক, পিতা স্বাভাবিক, পিতা স্বাভাবিক হলে কন্যা সন্তান যেহেতু বলেছে, ভালো করে দেখো, কন্যা সন্তান বলেছে, তারপর 2টো এক্স হবে, একটা এক্স বাবার কাছ থেকে আসবে, আর বাবার দেহে একটাই এক্স থাকে, তার বাবাকে ডেফিনেটলি ওখানে হিমোফিলিক হতেই হবে, কারণ একটা এক্স বাবার সঙ্গে থাকে, সেখান থেকে এলেই তবে সেই এক্সটা এলে তবে কন্যা সন্তান হবে। তাহলে সেক্ষেত্রে বাবার ক্ষেত্রে যেহেতু এক্স ওয়াই একটাই তো এক্স থাকে, তাহলে এটা যদি না আসে, মায়ের শরীরে 2টো এক্স থাকে, যে কোনো একটা এক্সের সঙ্গে এই এক্সটা মিলিত হলে তবেই তো কন্যা সন্তানটা হবে, তাহলে বাবার এই এক্সকে অবশ্যই হিমোফিলিক হতে হবে, তার কারণ না হলে হিমোফিলিক যদি না হয় কন্যা সন্তানে 2টো এক্সের ক্ষেত্রে 2টো জিনই তোমার এখানে হিমোফিলিক হতে হবে, তাহলে হিমোফিলিক বা হিমোফিলিয়ার জিন থাকতে হবে 2টো এক্স ক্রোমোজোমে, তাহলে 2টোতেই যদি থেকে যায় তাহলে বাবার কাছ থেকে যে আসছে সে তো হিমোফিলিক হতেই হবে তাকে। দেখে নি বাবা এখানে কোথায় হিমোফিলিক আছে, এখানে স্বাভাবিক আছে, এইখানে হিমোফিলিক আছে, আর কোথায় আছে বাহক বলছে আর স্বাভাবিক বলছে, তার মানে এইটাই হবে অ্যান্সার, অর্থাৎ খর দাগেরটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে অনেকটা, যে এই যে বংশগতির যে সমস্যাগুলো তোমাদের দেয় বা প্রবলেমগুলো দেয়, এগুলো একটু ঠান্ডা মাথায় যদি বিশ্লেষণ করো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। 10 দাগে বলছে সরল অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য মিলার তার পরীক্ষায় কোনগুলো ব্যবহার করেছিলেন তা শনাক্ত করো। এখানে তোমরা দেখো হাইড্রোজেন গতকালও আলোচনার মধ্যে এসেছিল, যদি ওটা মানে পরপর সিকোয়েন্সটা ঠিক করতে বলেছিল, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং জল, এই যে অপশানটি এটা হচ্ছে কারেক্ট,
কারণ এখানে জলও রয়েছে এবং হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, জল, চারটা উপাদানই এখানে রয়েছে। আরেকটা জল যদিও রয়েছে এখানে, কিন্তু এখানে দেখো মিথেন নেই, হিলিয়াম চলে এসছে। ওকে, তাহলে এরপরে দেখো 1-11 যোগ্যতমের উদ্বর্তন অত্যন্ত সঠিকভাবে ব্যাখ্যা করে এমন 3টি নিম্নলিখিত গুলো থেকে নির্ধারণ করো। এমন তথ্যটি নিম্নলিখিত গুলো থেকে নির্ধারণ করতে বলা হয়েছে। তাহলে জীবের দৈহিক শক্তি, যোগ্যতমের উদ্বর্তন বলেছে। দৈহিক শক্তি এটা ততটা ইম্পর্টেন্ট নয়। কোন জীব কতগুলো প্রজননক্ষম অপত্য উৎপন্ন করতে পারে, হ্যাঁ এটা হতে পারে। পরিবেশগত প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা, হ্যাঁ এটাও হতে পারে। আর জীব কতদিন বেঁচে থাকতে পারে, অর্থাৎ যদি দীর্ঘদিন বেঁচে থাকে তাহলে বুঝে নিতে হবে সে পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। এগুলো সব পার্টলি কারেক্ট। কিন্তু কোনো জীবকে যদি তার উদ্বর্তন ঘটাতে হয়, জীবের যোগ্যতম উদ্বর্তন ঘটাতে হয়, তার প্রজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে এবং ভালোভাবে টিকিয়ে রাখতে হবে। সেই জন্য এখানে যে খর অপশনটা রয়েছে, কোনো জীব কতগুলো প্রজননক্ষম অপত্য সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে এখানে ভাইটাল। কারণ যত বেশি সংখ্যক প্রজননক্ষম জীব বা সন্তান সন্ততি সে এই পরিবেশে বা তার এই পৃথিবীতে তৈরি করতে পারবে, সেই প্রজাতি তত স্ট্রং ভাবে এখানে বিরাজ করবে, তার অস্তিত্ব সে জোরালো ভাবে সে সবাইকে শো করাবে। 1-12 বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিম্পাঞ্জির অভিযোজনগত বৈশিষ্ট্য নয়। আবার নয়। গাছের ডাল ভেঙে পাতা ছেড়ে সেই ডালকে উইপ এর ঢিপিতে ঢুকিয়ে বের করে আনা, এটা ঠিকই আছে। কাঠের টুকরো বা পাথরকে হাতুড়ি বা নেয়ার মতো ব্যবহার করে বাদামের খোলা ভাঙা, এটাও ঠিক আছে, এগুলো করে। পরজীবী দ্বারা আক্রান্ত নির্দিষ্ট ওষুধি গাছের পাতা খেয়ে নেওয়া, এটাও করে। আর একে অপরের সাথে যোগাযোগ করার জন্য অত্যন্ত দক্ষভাবে নৃত্য জাতীয় মহড়া প্রদর্শন করা, না এটা ঠিক নয়। এইটাই হচ্ছে এখানকার অ্যান্সার, কারণ এইটা ঘটনাটা ঘটায় মৌমাছি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? মুক্ত নাইট্রোজেনকে নাইট্রোজেন গঠিত যৌগ রূপান্তরিত করা, অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করা, নাইট্রেটকে মুক্ত নাইট্রোজেনে বিজারিত করা, আর প্রোটিনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করা। এক্ষেত্রে কি হবে? অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করা, অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করা। আর এটাই হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ। 14 কি বলছে? নিম্নলিখিত কোন হটস্পটে তুমি লায়ন টেল ম্যাকক খুঁজে পাবে? এটা পশ্চিম ঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা হবে, বুঝতে পারছো। পূর্ব হিমালয়, ইন্দো হিমালয়, সুন্দারল্যান্ড হচ্ছে না। এটা হচ্ছে ম্যাকক বা ম্যাকাক, যে লায়ন টেল ম্যাকাক, এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, এই জায়গাতে দেখা যায়। নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ? জমির ব্যবহার নীতি পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস, শিকার চোরা শিকার, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, আর বৃক্ষ সৃজন ও অরণ্যের স্থিতিশীল উন্নয়ন। নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ নয়? আবার নয়, তার মানে লাস্টের যে অপশনটি রয়েছে এইটা হবে সঠিক অ্যান্সার। কারণ বৃক্ষ সৃজন এবং অরণ্যের যে স্থিতিশীল উন্নয়ন, এটা কখনো জীববৈচিত্র্য ধ্বংসের কারণ হতে পারে না। এখানে জীববৈচিত্র্য বরং উত্তরোত্তর বাড়তে পারে। এরপরে বলছে বিভাগ গ, ভালো করে বিভাগ খ ভালো করে দেখে নাও। 26টার মধ্যে 21টা এখানে করতে হবে, প্রত্যেকটার 1 মার্ক করে রয়েছে। প্রথমেই রয়েছে দেখো শূন্যস্থান। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন। ট্রপিক চলন কে হরমোন নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে অক্সিন। কেবলমাত্র আরএনএ তে উপস্থিত পিরিমিডিন ক্ষারকটি হলো, আরএনএ তে উপস্থিত পিরিমিডিন এটা হচ্ছে ইউরাসিল। তোমরা জানো ইউরাসিল এটা হচ্ছে কেবলমাত্র আরএনএ তে থাকে। আর ডিএনএ তে থাকে কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, এই 4টা থাকে। এখানে এই কেবলমাত্র আরএনএ তে যেটা থাকে সেটা হচ্ছে ইউরাসিল থাকে, সেটা হচ্ছে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। থ্যালাসেমিয়া 3 নম্বরে বলছে থ্যালাসেমিয়া নামক জিনগত রোগ অটোজোমীয় ড্যাশ জিনের ত্রুটির কারণ। এটা হচ্ছে প্রকট জিন হবে, তাহলে প্রকট জিন, অটোজোমীয় প্রকট জিনের ত্রুটির কারণ। তারপরে বলছে ড্যাশকে প্রথম পদাঙ্গুলি বিশিষ্ট ঘোড়া হিসাবে বিবেচনা করা হয়, তাহলে এইটা কাকে হবে? এটা হবে প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাসকে
এক পদাঙ্গুলি বিশিষ্ট ঘোড়া হিসাবে প্রথম বিবেচিত করা হয়েছিল। অ্যামোনিয়াম আয়নকে জারিত করে যে সকল মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়া, তাকে কি বলে? কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ড্যাশের জীব বিবর্তনের ফলে পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যায়। এটা তোমরা জানো, এটা প্রচুর জায়গাতেই প্রশ্নটা তোমরা দেখতেও পাবে। আচার্য জগদীশচন্দ্র বসু এবারে সত্য আর মিথ্যা বলতে হবে। যে লজ্জাবতী ও বনচড়ার উদ্ভিদের সংবেদনশীলতার পরীক্ষাটি সম্পন্ন করেন। এটা হচ্ছে সত্য হবে তাহলে, কারণ সংবেদনশীলতার পরীক্ষাটা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই করেছিলেন। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশা এখানে বলছে টেলোফেজ, এটা মিথ্যা। তাহলে সত্য কি হবে? এটা হচ্ছে প্রোফেজ। মেন্ডেল অনুমান করেন কোন একটি নির্দিষ্ট চরিত্রের জন্য কমপক্ষে দুটি ফ্যাক্টর দায়ী। ইয়েস, এটা ঠিক আছে, সত্য। তারপরে কি বলছে? উটের লোহিত কণিকা বিদীর্ণ না হয়ে স্বাভাবিক আকারের চেয়ে 24% বৃদ্ধি পায়। 24 নয়, এটা হবে 240। তার মানে এটা হচ্ছে মিথ্যা। কৃষিক্ষেত্রে অত্যধিক ফসফেট জাতীয় সার ব্যবহারের ফলে ইউট্রিফিকেশন ঘটে। এটা ঠিক, সত্য। আর ঘন ঘন ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি মধুমেহ রোগের কারণ সৃষ্টি করে। এটাও সত্য। এরপরে দেখো রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, এটা মিলিয়ে দিতে হবে। প্রথমেই রয়েছে 13তে অপরিণত ফলের মোচন বিলম্বিতকরণ, তারপরে রয়েছে মাইক্রো প্রোপাগেশন, তারপরে রয়েছে F2 জনুতে 25% লাল, 50% গোলাপি আর 25% সাদা। গোলাপি যদি এসে যায় তাহলে এটা হবে অসম্পূর্ণ প্রকটতা, মানে সন্ধ্যা মালতী। তার মানে এইখানে এইটা হবে ক, প্রথমটা আমরা একদম শিওর হয়ে গেলাম। এই দুটো নিয়ে তোমাদের এইখানে একটু গন্ডগোল হতে পারে। বাকিগুলো করে নাও, যখনই দেখবে যে কোথাও একটু সমস্যা হচ্ছে বাকিগুলো করে নিয়ে তারপরে দেখবে বাকি যেগুলো পড়ে থাকলো তার মধ্যে খুঁজবে, দেখবে পেয়ে যাবে। দেখো অভিসারী অভিব্যক্তি, অভিসারী সবাই এক জায়গায় চলে আসছে। সমবৃত্তীয়, তার মানে এইটা হচ্ছে খ। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? বায়োম্যাগনিফিকেশনের সঙ্গে কে সম্পর্কিত? বায়োম্যাগনিফিকেশনের সঙ্গে এখানে মৃত্তিকা দূষণ, তার মানে এটা হচ্ছে ছ। জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের অংশ হেটারোক্রোমাটিন, গ। তাহলে বাকিদের পড়ে থাকলো দুটো, অপরিণত ফলের মোচন বিলম্বিতকরণ, এটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন, কৃত্রিম উপায়ে সংশ্লেষিত জিব্বেরেলিন, চ। মাইক্রো প্রোপাগেশন, ছোট ছোট যে যখন উদ্ভিদগুলো জন্মাবে তখন অক্সিন আর সাইটোকাইনিনটা সেল ডিভিশনে সাহায্য করবে, অক্সিনটা বাড়াতে, গ্রোথ বাড়াতে সাহায্য করবে, লেন্থ বাড়াতে সাহায্য করবে। তার মানে ঘর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে ঘ, এইটা হচ্ছে ঘ। এটা মাইক্রো প্রোপাগেশনের সঙ্গে ম্যাচ করে যাবে। এরপরে দেখো আমরা চলে যাব বিশদিশ শব্দ, ফেসিয়াল, অপটিক, ভেগাস, আর একটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। এই যে 4টি দিয়েছে এর মধ্যে বিশদৃশ কোনটা? সবকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নার্ভগুলো রয়েছে এর মধ্যে সাধারণত তোমরা জানো যে কিছু নার্ভ আছে খবর বাইরের থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যায়, কিছু আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বাইরের দিকে নিয়ে যায়, অর্থাৎ শরীরের বাইরের প্রান্ত ত্বক পর্যন্ত পৌঁছে দেয়, আর কিছু থাকে দুটো কাজ করে, অর্থাৎ মিশ্র স্নায়ু। এই মিশ্র স্নায়ুটা কিন্তু এখানে রয়েছে ভেগাস। বাকিগুলো কি সেটাও জেনে নিয়ে এসো। আমাদের শরীরে মোট 4টা মিশ্র স্নায়ু রয়েছে। এক হচ্ছে দেখো এই যে ট্রাইজেমিনাল, এখানে সেটা নেই। 2 হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল, 3 নম্বর হচ্ছে ভেগাস, 4 নম্বর হচ্ছে ফেসিয়াল নার্ভ। এই 4টি হচ্ছে মিক্সড নার্ভ বা মিশ্র স্নায়ু। তাহলে বাকি থাকলো কে? অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ যেটা, তাহলে এইটা হচ্ছে মিক্সড নয় বা মিশ্র স্নায়ু নয়। তার মানে এইটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু, অর্থাৎ অপটিক মানে চোখের যে স্নায়ুটা বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে এখানে আলাদা। 20তে কি বলছে? নিউরনের আজ্ঞাবহ উদ্দীপনা বাহক অংশের নাম। আজ্ঞাবহ উদ্দীপনার একটা নিউরনের মানে কি গো?
এটা হচ্ছে এইরকম যে থাকে, অর্থাৎ ডেনড্রন থাকে, অ্যাকশন থাকে। তারপরে এই অ্যাকশন যে প্রান্তটা, এইটা হচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোষদেহ থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট নিউরনের দিকে নিয়ে যাচ্ছে। ওই জন্য বলছে আজ্ঞাবহ উদ্দীপনা বহন করে নিয়ে যায়। আজ্ঞা বা নির্দেশ এটা নিয়ে যায় কোন অংশ, তাহলে এটা হবে অ্যাকশন অংশ। নিউরনের আজ্ঞাবহ উদ্দীপনা বাহক অংশটির নাম। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় বলেছে, দেখো উদ্ভিদের সাইটোকাইনেসিসের সঙ্গে কোষপাত, তাহলে প্রাণীদের সাইটোকাইনেসিসের সঙ্গে, তাহলে কোষপাত বলতে কোষের যে মাঝখানে যে পার্টিশনটা হয়েছিল, তাহলে প্রাণীদের ক্ষেত্রে কিরকম হয়, এরকম করে খাঁজ তৈরি হয় তোমরা জানো। তাহলে খাঁজ বা সেই খাঁজকে আরেক কি নাম বলে, ভালো শব্দে বলে ক্লিভেজ। আরেকটা রয়েছে তার নাম, ওইটাকেই বলে ক্লিভেজকে আরেকটা নামও বলে, সেটা হচ্ছে ফারোইং। এইখানে নিচের দিকে এইখানে উপরে লিখে দিলাম ফারোইং। ফারোইং দেন বলছে, দেখো কোন মেন্ডেলীয় নীতি এই ধারণা প্রকাশ করে যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী পিতামাতার অ্যালিল জোড়া আলাদা এবং পিতা মাতা একটি করে এলিল সন্তানের কাছে পৌঁছায়, অর্থাৎ জিনের যে জোড়া রয়েছে তার অ্যালিল বা একটা একটা করে অ্যালিলগুলো আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা পৃথকীভবন সূত্র, এটা মেন্ডেলের পৃথকীভবন সূত্রে এই উল্লেখটা রয়েছে। এই যে নীতিটা ছিল সেইটা এখানে প্রকাশ করছে। কোন জীবের ক্ষেত্রে প্রকরণ বা ভেদের মুখ্য উদ্দেশ্য কি? প্রকরণ বা ভেদ কেন হয়, একটা জীবের সঙ্গে আরেকটা জীবের ফারাক কেন হয়? মিউটেশনের ফলে, মিউটেশন বা পরিব্যক্তি, যার জন্য একটা জীবের সঙ্গে আরেকটা জীবের পার্থক্য হয়ে যায়। মৌমাছির ওয়াগল নৃত্য কি ধরনের বার্তা বহন করে? ওয়াগল নৃত্য দুটো বার্তা বহন করে, একটা খাদ্যের উৎস আর একটা দূরত্ব, অর্থাৎ খাদ্যের উৎস আর একটা হচ্ছে দূরত্ব, দুটোকেই বুঝিয়ে দেয়। যদি ওয়াগল নৃত্য যখন তারা করতে থাকে তখন বুঝে নিতে হবে যে 100 মিটারের বাইরে রয়েছে খাবারটা। আর যদি দেখা যায় যে এইভাবে 8-এর মতো করে তো এইভাবে করে তো তারা পাক খায়, অর্থাৎ এইখানে যখন যেদিকে যাচ্ছি, ঘুরে এসে মিডল দিয়ে যাচ্ছে উপর দিকে, আবার ঘুরে এসে মিডল দিয়ে যাচ্ছে উপর দিকে, অর্থাৎ এই দিকে টুয়ার্ডস মুখের দিকে, সামনের দিকে খাবারটা রয়েছে, দিক নির্দেশ করে দিতে পারে। এরপরে আমরা যাব যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করতে হবে। অ্যাসিড বৃষ্টি, ফুসফুসের রোগ, বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ, নিশ্চয়ই বায়ু দূষণ হবে, বাকি 3টে এর আন্ডারে, বুঝতে পারছো। আরেকটা বলছে 26-এ বলছে যেটা, সেটা হচ্ছে জেএফএম প্রকল্পটি প্রথম কোথায় শুরু হয়েছিল, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর আরাবাড়ি অরণ্যে, পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্য, এটা হচ্ছে এই জেএফএম প্রকল্পের প্রথম সূচনা হয়েছিল। তাহলে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম আজকের এই 3 নম্বর সেটটি, এবং একইভাবে আমরা প্রতিদিন একটা করে সেট প্র্যাকটিস করতে থাকবো, আলোচনা করব। তোমরা সঙ্গে সঙ্গে তোমরাও এইটা নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা ভাবতে থাকবে অ্যান্সারগুলো কি হতে পারে। আস্তে আস্তে করে প্র্যাকটিস যখন শেষ হবে, দেখবে জানুয়ারি মাসের মাঝামাঝি গিয়ে দেখবে জীবন বিজ্ঞান একেবারে সহজ হয়ে গেছে। এবং জানিয়ে রাখি যে আমাদের 2 মার্ক প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন নিয়েও আমরা ইতিমধ্যে কিছুটা আলোচনা করেছি, এবং এবারে আরো পরিষ্কারভাবে একবার প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনা করব। তা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।